আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেল রাজনীতির খেলায়। আজকে কথা বলবো বিডিআর হত্যাকাণ্ডের যে রিপোর্ট বের হয়েছে সেইটা নিয়ে আমি কথা বলবো। প্রথমে বলে রাখি, আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলতেছি এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হইল, আমার জন্ম ওই জায়গায়, যে জায়গায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ওই পিলখানার ভিতরে আমার জন্ম। আরেকটা ব্যাপার হইল, মানে এই ঘটনাটা আমার সাথে অনেক বেশি প্রাসঙ্গিক কেন সেটা আমি বলতেছি। আরেকটা ব্যাপার হইল, যেই দরবার হলে হত্যাকাণ্ডটা হয়েছে, ওই হলটা একসময় আপনার হচ্ছে যে আহ, খুবই একটা শেড ছিল, নর্মাল খুবই একটা শেড, যেখানে যেটা খালি পড়ে ছিল, ওইটাতে বাচ্চারা খেলাধুলা করতো, ওইখানে আমি খেলাধুলা করছি। এবং ওই জায়গাগুলো আমার খুবই স্মৃতি বিজড়িত। এবং একই সাথে ওই ঘটনার পর থেকে আমার অর্ধেক বয়স, অর্থাৎ ওই ঘটনা যখন ঘটে তখন আমার বয়স ছিল 18, এখন আমার বয়স প্রায় 35। তো ওই ঘটনার পর থেকে আমার জীবনের অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। আমার পরিবার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একই সাথে বাংলাদেশের অনেক মানুষই এটার সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরেকটা জিনিস যদি আমি বলি, আরেকটা ব্যাপার যেই কারণে আমি এটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, নতুন বাংলাদেশে, বাংলাদেশ 2.0-তে দেশের যে কোনো বিষয়ে দেশের নাগরিকরা সচেতন থাকবে, এটাই কিন্তু নতুন বাংলাদেশ, এটাই কিন্তু আবু সাইদের বাংলাদেশের একটা স্বাভাবিক ঘটনা। ফলে আমি একজন হুজুর মানুষ, আমি কেন এই বিষয় নিয়ে কথা বলতেছি, আশা করি এটা নিয়ে অনেকেই যারা আসমান থেকে পড়তে চাইছেন তারা আসমান থেকে পড়বেন না, পড়লেও প্যারাসুট নিয়ে নামবেন। সো এইখানে আমি বিষয়টা ক্লিয়ার করলাম কেন আমি এই ব্যাপারে কথা বলতেছি। তো আমাকে যারা পারিবারিকভাবে চেনে বা আমার যারা বন্ধু বান্ধব ক্লাসমেট যাদের সাথে পড়াশোনা করছি, তারা জানে যে আমি একটা সামরিক পরিবারের সন্তান, এবং আমার বাবা আমাকে সামরিক পোশাক পরানোর মতো সবকিছু সামর্থ্য তার ছিল। আজকে আমার যে বয়স, আমি হয়তো বা একজন আর্মি অফিসার হইতে পারতাম খুব ভালোভাবেই, সরকারি স্কুল কলেজে, অর্থাৎ উন্নত মানের সরকারি সামরিক স্কুল কলেজে পড়ে সেই জায়গায় আমার যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ আলী আমাকে সুন্নার লেবাস পরাইছেন, কোরআন সুন্নাহ শিখাইছেন। আমি মনে করি এতে আমার কোনো লস হয় নাই। এইটা এতে আমার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি যতটুকু সম্মান ওই জায়গায় পাইতাম, আলহামদুলিল্লাহ এর চেয়ে অনেক বেশি সম্মান আমি এখন পাচ্ছি। তো এবার মূল কথায় ফিরে আসি। মূল কথা হচ্ছে, এইটা একটা কমপ্লেক্স বিষয়। অর্থাৎ বিডিআর বিডিআর হত্যাকাণ্ড, যেটাকে বিডিআর বিদ্রোহ নামে চালায় দিছে, এখন কিন্তু এটাকে কেউ বিদ্রোহ বলতেছে না, এটাকে সবাই হত্যাকাণ্ড বলতেছে। বিশেষ করে ফজলুর রহমান সাহেব, যে অর্থাৎ মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব যে রিপোর্টটা দিচ্ছেন স্বাধীন তদন্ত কমিশনের, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যেটা বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্তের জন্য এই সরকার করছে, এই ঘটনায় অনেক কিছু বের হয়ে আসছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। এইখানে এই তদন্ত কমিশন নিয়ে অনেকগুলো কথা বলা যায়। তারপরে হচ্ছে যে এই ঘটনা কিভাবে ঘটছে, ওই দিনের অনেক ব্যাপার স্যাপার আছে। এবং এই ঘটনা, এই তদন্ত কমিশনের রিপোর্ট শোনার পরে আমি বাংলাদেশের অনেক সেনা অফিসারদের, ওনাদের মন্তব্য কিন্তু আমি শুনছি। এবং সেই হিসাবে আমার কাছে এটা একটা ভিন্ন রকম অ্যানালাইসিস আছে। এবং আমার কাছে কিছু পয়েন্ট এরকম আছে, যেই পয়েন্টগুলো নিয়ে কেউ কথা বলে নাই, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার পড়াশোনা, আমার দেখা, যেটা আমি নিজে দেখছি ওই সময়, সেইগুলোর আলোকে আমি ভিন্ন কিছু বিষয়ে প্রশ্ন তুলব এবং ভিন্ন কিছু বিশ্লেষণ আমি করার চেষ্টা করব। তো প্রথমে আসি ওই দিনের ঘটনায়। ওই দিন কি ঘটছিল, ফজলুর রহমান সাহেব কি রিপোর্ট দিয়েছেন। দুঃখজনক বিষয় হলো, ওই দিন কি ঘটছিল 17 বছর পর্যন্ত আমরা জানতে পারি নাই। জাতি হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় চরম ব্যর্থতার। আরেকটা বিষয় হলো, এই ঘটনাকে যদি এক কথায় বলি তাহলে এটা বলতে হবে, হাসিনা সরকারকে যদি আমরা একটা 100 তলা বিল্ডিং হিসাবে কল্পনা করি, তাহলে সেই বিল্ডিং এর ফাউন্ডেশন ছিল এই আর্মি অফিসারদের হত্যা করা, যেটা সে ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই করছে। সে জানুয়ারিতে ক্ষমতায় আসছে, 2009 সালের ফেব্রুয়ারির 25 তারিখে সেই ঘটনা ঘটাইছে। তো ওইটা ছিল তার সমস্ত পাপ কাজের রাস্তাকে ওপেন করা, এবং ভারতের পক্ষ থেকে যা যা চাওয়া হয়েছে সেগুলো ভারতকে দিয়ে দেওয়ার মতো করে একটা পরিবেশ তৈরি করা। তো ওই দিনের ঘটনায় যেটা ঘটছে, বিভিন্ন আর্মি অফিসারদের থেকে এবং তদন্ত কমিশনের রিপোর্টে যেটা, মঈনের সাথে ওনারা যে একটা ভিডিও ডিসকাশন করছেন, ওইখান থেকে যেটা বের হয়ে আসছে, ওই দিন সারাদিন সেনাপ্রধান যমুনায় বসেছিল হাসিনার সাথে। উদ্দেশ্য ছিল যে আর্মির যে নিচের দিকের কমান্ড আছে, আর্মি যে মুভ করবে, আর্মি যে বিডিআর এর মধ্যে যায় আর্মি অফিসারদেরকে বাঁচানোর চেষ্টা করবে, এই কাজটা যেন তারা না করতে পারে, এই জন্য মঈন আহমেদ ওইখানে বসেছিল।
তো মঈনু আহমেদ কেন বসেছিল তাকে প্রশ্ন করা হয়েছে। সে বলছে যে আমি যদি অ্যাটাক করতাম তাহলে ভারত হামলা করত, এবং ভারত নাকি বিভিন্ন পজিশনে উৎপেতে ছিল। তো ভারত যে হামলা করার বিষয়টা, এইটা নিয়ে কিন্তু মঈনু আহমেদের যে যুক্তি, এটা কিন্তু সামরিক যারা বিশেষজ্ঞ আছেন ওনারা মাইনা নেন নাই। কেন মাইনা নেন নাই? এই জন্য মাইনা নেন নাই যে ভারতের এত শক্তি নাই যে ভারত আমাদের এয়ার ডিফেন্স ভেদ করে, অর্থাৎ আমাদের আকাশের ভিতর দিয়ে আইসা আমাদের দেশে হামলা করবে বা আমাদের দেশের একটা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিবে। তো এটা করতে গেলে আন্তর্জাতিকভাবে ভারতের উপর চাপ আসতো। আর বাংলাদেশেরও এইটুকু ক্ষমতা ছিল ভারতকে হচ্ছে যে তাদের আক্রমণ ঠেকানোর। কিন্তু মঈনু আহমেদ মূলত একজন ভীতু মানুষ। সে ওই ভারত তাকে বলছে যে তুমি যদি মানে আক্রমণ ঠেকাইতে যাও তাহলে আমরা হামলা করবো। এবং মূলত যেটা হয়েছে, তদন্ত কমিশনে যেটা উঠে আসছে, যে এই হত্যাকাণ্ডটা এমনভাবে হয়েছে যে আর্মি অফিসারদেরকে যে হত্যা করা হয়েছে এইগুলোর কোনো কিছুই বিডিআরের সৈনিকরা সরাসরি গুলি করে নাই। গুলি করছে ভারতের লোকজন, ভারতের আর্মি বা ভারতের বিএসএফ বা ভারতের যারা সন্ত্রাসী বাহিনী। আর বিডিআরের কিছু সংখ্যক লোক, তারা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তারা অফিসারদের থেকে কিছু দায় দাবি আদায় করে নিতে চাইছিল, তাদেরকে জিম্মি করতে চাইছিল, ওই পর্যন্তই। যেটা নিয়ে গুম কমিশন বলছে যে এই ঘটনা ঘটার আগে থেকে তাপস অনেক দিন যাবৎ, এই তাপসের বাসা যেহেতু হাজারীবাগে, সে পিলখানার ভিতরে এসে সে মিটিং করছে। অর্থাৎ এই ঘটনাটা হঠাৎ করে হয় নাই। এবং সবচেয়ে বড় কথা হইলো এটা যে বিডিআর এর উপরে যে চাপায় দেওয়া হয়েছে, বিডিআর এটা বিদ্রোহ করছে এবং বিডিআর এটাকে হত্যাকাণ্ড ঘটাইছে, এইটা হচ্ছে মূল বিষয়। যে এইটা সত্য না, সত্য হচ্ছে যে বিডিআর এর কিছুটা ক্ষোভ ছিল, কিন্তু এই ক্ষোভটাকে কাজে লাগায় ভারত এই কিলিং মিশনটা চালাইছে। এবং ওয়াকার সাহেব তিনি নিজেও, এটা আমি কর্নেল মুস্তাফিজুর রহমানের ফেসবুক পেজে উনি বলছেন, বা ওনার ইউটিউবের ভিডিওতে উনি বলছেন যে ওয়াকার সাহেব ওই দিন 5 নম্বর গেটের বাইরে যেখানে আর্মিরা ছিল ওইখানে উনি অবস্থান নিয়েছিলেন। উনি নিজেও ঢুকেন নাই, তিনি তখন জুনিয়র অফিসার, তার উপরে আরো অফিসাররা ছিল, নিজেও ঢুকেন নাই, অন্যদেরকেও বলছে যে প্রধানমন্ত্রী না করছে, আপা না করছে, ভিতরে ঢোকা যাবে না। এবং ওনার কিছু ছবিও প্রকাশ পাইছে, যে ছবিতে দেখা যাচ্ছে জাহাঙ্গীর কবির নানক এবং ওয়াকার একসাথে আছে। তো ওয়াকার সাহেব এই যে তদন্ত কমিশন যেটা করা হয়েছে, স্বাধীন তদন্ত কমিশন, এইটার তদন্ত কমিশনের দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে ওই দিন অথবা এর 2-1 দিন পরেই সে বলে দিছে এই তদন্ত কমিশন যেন মূল রিপোর্টটা না দেয়। অর্থাৎ এই হত্যাকাণ্ডের মধ্যে যে আওয়ামী লীগ জড়িত, এই হত্যাকাণ্ডের মধ্যে যে আপনার ভারত জড়িত, এই কথাটা যেন এই এই তদন্ত কমিশন না বলতে পারে। এই জন্য ওয়াকার সাহেব ওই দিন বলে দিয়েছেন যে এই ঘটনা বিডিআর ঘটাইছে, ফুল স্টপ, এখানে কোনো ইফ অথবা বাট নাই। এটা বইলা উনি বোঝাইতে চাইছেন যে যদি সঠিক তদন্ত হয় উনি নিজেও ধরা পড়বেন। তো এইটা একটা বিষয় ছিল, যার কারণে ওয়াকার সাহেব এই তদন্ত কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই তদন্ত কমিশনের মধ্যে আসছে, এখানে বলে রাখি, তদন্ত কমিশনের যে ফজলুর রহমান, উনি ভালো মানুষ, ওনাকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। ওনার কি ইয়ে ছিল, অর্থাৎ ওনার কি ভূমিকা ছিল, উনি বিডিআরের মহাপরিচালক ছিলেন, বা উনি ব্যক্তিগতভাবে কেমন, সেগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। ওনার অনেকগুলি টক শো বা ওনার অনেকগুলো হচ্ছে যে অনুষ্ঠান আমি দেখছি, ওনার ব্যাপারে আমি অনেক কিছু জানার চেষ্টা করছি, সেটা নিয়ে আমি পরে কথা বলবো যদি আপনারা চান। তো এই রিপোর্টের মধ্যে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি কি ওয়াকার সাহেব বা সেনাপ্রধানের সাক্ষাৎকার নিছেন? তখন কিন্তু ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি সেনাপ্রধানের সাক্ষাৎকার নিছি, কিন্তু এটা বলা যাবে না। তার মানে এমন কিছু প্রকাশ পাইছে যেটা বললে ওয়াকার সাহেবের, উনি যে ওই হত্যাকাণ্ডের দিন উনি যে হাসিনার পক্ষ নিয়েছিলেন, উনি যে মানে মানে উনি যে ভিতরে বিডিআরের ভিতরে অ্যাটাক করে নাই, এইটা হয়তোবা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য ফজলুর রহমান সাহেব কিছু বলেন নাই। আর ওয়াকার সাহেব যেভাবে চাইছিলেন, ফজলুর রহমান সাহেব কিছু কিছু জায়গায় ওনাকে ফলো করছে, কিন্তু পুরাপুরি ওয়াকার সাহেবের মতো করে নাই। উনিও নিজস্ব কিছু হচ্ছে যে ওনার নিজস্ব কিছু উনি নিজের কিছুটা স্বাধীন মতো কাজ করছে। কারণ মূল তদন্ত যদি করা হয় তাহলে ওয়াকার সাহেব এবং তার সাথে আরো কিছু আর্মির সিনিয়র অফিসার, তারা হচ্ছে যে ফেসে যাবে। এই জন্য মূল তদন্তটা ওইভাবে প্রকাশ করা হয় নাই। এবং এইটা সাংবাদিক সম্মেলনে কিছু মাত্র অংশ প্রকাশ করছে, একটা ব্রিফ করছে, কিন্তু তদন্তের মূল বিষয়টা কিন্তু প্রকাশ করা হয় নাই। আরো কিছু বিষয় আছে এখানে যেগুলো আমাদের নোট করার মতো। সেটা হইল মঈনু আহমেদের যে বিষয়টা, এইখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মঈনু আহমেদ কেন হাসিনার সাথে সায় দিয়ে
এতগুলো আর্মি অফিসার হত্যা করতে সহযোগিতা করলো। এটার মূল কারণ হলো মঈনু আহমেদ যে ফখরুদ্দিনের সাথে তত্ত্বাবধায়ক সরকার চালাইছে, ওই চালানোর সময় হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন এই লিয়াজু করেই ক্ষমতায় আসছে যে তুমি আমাকে ক্ষমতায় আসলে তোমার সব তোমাকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তুমি যা করছো এগুলির কারণে তোমাকে ধরা হবে না, তোমাকে বিদেশে পাঠায় দেওয়া হবে। হাসিনা ঠিকই তাকে 2-3 মাস পরে আমেরিকাতে পাঠায় দিছে। তো এইটা একটা চুক্তি ছিল। আরেকটা চুক্তি হয়েছে ভারতের সাথে, অর্থাৎ হাসিনা পরবর্তীতে তাকে এটাও বাধ্য করাইছে যে বিডিআর বিদ্রোহের সময় আর্মি অফিসারদেরকে তুমি আটকায় রাখবা, এবং হচ্ছে তুমি যদি আর্মি অফিসারদেরকে দিয়ে আমার উপর অ্যাটাক করাও তাহলে তোমাকে কিন্তু ভারতের সহযোগিতায় তুমি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যা করছো, রাজনীতিবিদদেরকে হয়রানি করছো, এগুলোর কিন্তু বিচার হবে। আর সে ভীতু প্রকৃতির মানুষ, এটা এইখান থেকে বোঝা যায় যে যখন 96 সালে একটা সেনা কু হয়েছিল নাসিম আমলের, জেনারেল নাসিমের আমলে, তখন কিন্তু এই কু থেকে বাঁচার জন্য মঈনু আহমেদ পলায়া ছিল, সে হচ্ছে এই ধরনের লোক। আর বিএমপি যেটা করছে, বিএমপি এই ধরনের একজন কাপুরুষ লোককে সেনাপ্রধান হিসেবে বসাইছে, এবং এই ব্যক্তি কিন্তু বিএমপিকে বাস দিয়ে গেছে। আর ওই যে ফজলুর রহমান, যিনি যার ব্যাপারে আমি বলে ফেলি, অন্য ভিডিও করতে চাইছিলাম কিন্তু এক ভিডিওতেই সব বলে ফেলি, আসলে সবসময় সময় পাওয়া যায় না। ফজলুর রহমান এমন ব্যক্তি তিনি যখন বিডিআর এর মহাপরিচালক ছিলেন তখন আমি রংপুরে ছিলাম। তো উনি তখন রংপুরে যে একটা ইন্ডিয়ার সাথে কুড়িগ্রামে যে একটা যুদ্ধ হয়েছে, সেইখানে ইন্ডিয়ার 400 আর্মি মারা গেছে। আর্মি বলেন বা বিএসএফ বলেন, যারা বাংলাদেশে ঢুকে গেছিল তাদেরকে ওনার অর্ডারে, ফজলুর রহমান সাহেবের অর্ডারে হত্যা করা হয়েছিল। তো এই ফজলুর রহমান সাহেবকে বিএমপি কি পুরস্কার দিছে জানেন নাকি? ফজলুর রহমান সাহেবকে বিএমপি ওনার 4.5 বছর চাকরি থাকা সত্ত্বেও ওনাকে কিন্তু হচ্ছে যে চাকরি থেকে বাদ দিয়ে দিছে ভারতের অনুরোধে। আর এই লোক ভারতীয়দের ব্যাপারে কি করছে, উনি বাংলাদেশের বিডিআরকে বলে দিছে যে ভারতীয়রা যদি আমাদের দেশের একজন মানুষকে মারে, তোমরা তাদের 3 জন মানুষকে মারবা। এই ধরনের চেতনাধারী একজন লোক ছিল, এবং উনি ভারতের ভিতরে যায় বেশ কয়েকবার উনি মিটিং করছেন এবং বলছেন যে তোমরা আমাদের সীমান্তের লোক মারো কেন, সীমান্তে তোমরা আমাদের লাইট কেন আমাদের দিকে দিছো। ভারতীয়রা তাদের সীমান্তের লাইট বাংলাদেশের দিকে দিছিল, এই লাইট দেওয়ার ফলে তারা মানুষকে গুলিও করতে পারতো রাতের বেলা নিশানা করে, এবং একই সাথে ওই লাইটের কারণে বাংলাদেশের কৃষকদের ফসল নষ্ট হয়ে যেত। তো এটার ব্যাপারেও ফজলুর রহমান সাহেব প্রতিবাদ করছেন। এই ধরনের মানুষ উনি একজন ছিলেন। তো উনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়াকার সাহেব ওনাকে দায়িত্ব দেওয়ার সময় কিছু লিয়াজও করে নিয়েছেন যে আমার ব্যাপারটা স্যার আপনি দেখবেন যে আমাকে ফাঁসাই দিয়েন না। তো এই ধরনের মানুষ কিন্তু বাংলাদেশের সেনা প্রধান হওয়ার সুযোগ ছিল, কিন্তু বিএনপি এই ধরনের মানুষকে মাইনাস করছে। তো বাংলাদেশের সেনাপ্রধান হওয়ার যে দৌড়, এইখানে রাজনীতির যে প্রভাব, এটা মুক্ত করলে বাংলাদেশ প্রতিরক্ষার দিকে অনেক মজবুত হইতে পারবে। এটা নিয়ে আমার কাছে একটা সলিউশন আছে, আমি কিছু চিন্তা করে রাখছি। সেই সলিউশনটা যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে রাজনীতিবিদরা সেনাপ্রধান নির্বাচনে আর কোনো ভূমিকা খাটাইতে পারবে না। মানে আর্মি তার যোগ্য সেনাপ্রধান কিভাবে নিশ্চিত করবে, এবং সেইটার মাধ্যমে বাংলাদেশের যে নিরাপত্তা, বাংলাদেশের যে প্রতিরক্ষা, এটা যে নিশ্চিত হবে, এটার একটা ফর্মুলা আমার কাছে আছে। আমি এখানকার ইউরোপে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের ইতিহাস দেখছি, সেগুলো স্টাডি করছি, এবং একই সাথে বাংলাদেশের যেই সেনাপ্রধান নিয়োগের যে প্রক্রিয়াটা একদম প্রথম থেকে শুরু করে, সেইটা নিয়ে আমি একটা ভিডিও করতে চাই। আপনারা যদি চান এই ধরনের বিষয়ে, আমার কাছে মনে হয় যে আমাদের আসলে নতুন বাংলাদেশে এইসব ব্যাপারে সচেতন হওয়া উচিত। কারণ এই বাংলাদেশের একটু মাত্র জমি হইলেও কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সেটার মালিক। তো সেটা কিভাবে রক্ষা হবে, এটা রাজনীতিবিদদের উপরে ছেড়ে না দিয়ে আমার মনে হয় যে আধুনিক গণতন্ত্র যেটা বলে, রিপাবলিক রাষ্ট্র যেটা বলে, যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে সতর্ক থাকবে। তো এই সব বিষয়ে পরবর্তীতে আমি কথা বলবো। তো এইটা ছিল আরেকটা বিষয় আমি বলে রাখি, এতদিন পর্যন্ত আমাদের যে একটা ধারণা ছিল যে এই হত্যাকাণ্ড টোটালি বিডিআর ঘটাইছে, কিন্তু সেনাপ্রধানদের মানে আর্মি অফিসারদের বিভিন্ন পরিবারের সদস্যদের ইন্টারভিউতে যেটা পাওয়া গেছে যে তারা নিশ্চিত করছেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তারা হিন্দিতে কথা বলতেছিল, এবং তাহলে বোঝাই যায় যে তারা হচ্ছে ভারতের লোক, এবং তারা তাদের মিশন, কিলিং মিশন ঘটায় তারা কিন্তু দ্রুত চলে গেছে। এবং এই বিষয় তদন্ত কমিশনে ফজলুর রহমান সাহেব কিন্তু এই প্রশ্নটাও তুলছেন যে ওই হত্যাকাণ্ডের আগে হচ্ছে যে ভারত থেকে 1100 লোক আসছিল, কিন্তু 1100 লোকের মধ্যে কম বেশি 61 জন বা 63 জন লোকের তারা যে বের হয়ে গেছে এটার কোনো ডাটাবেস পাওয়া যায়নি। অর্থাৎ হত্যাকাণ্ড ঘটনার জন্য তারা প্লেনে আসছে, কিন্তু যাওয়ার সময় তারা হচ্ছে যে মানে বর্ডার দিয়ে বের হয়ে গেছে। আরো কিছু বিষয় থেকে বোঝা যায় ভারতের ষড়যন্ত্র।
তো এটা একজন আর্মির একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেন শাহনাজ মহিলা, উনি একটা ইন্টারভিউতে বলছেন যে এই যে অস্ত্র, এই অস্ত্র আমরা আর্মিতেও ব্যবহার করি না, আমার জানা মতে বিডিআরও ব্যবহার করে না, এই অস্ত্র ইন্ডিয়ার অস্ত্র। উনি দেখা বলছেন। এই কথা বলার কারণে ওনার নিজের চাকরি গেছে এবং ওনার স্বামীকেও প্লেন ক্র্যাশ করায় হত্যা করা হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং আরেকটা বিষয় হলো যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ যে সমস্ত আর্মি অফিসাররা করছে এই বিগত মানে হত্যাকাণ্ডের ১ বছরের মধ্যে ওই সমস্ত প্রায় ৬০ জন আর্মি অফিসারকে, যেটার মধ্যে আহ, আহ, বরখাস্তকৃতের মধ্যে আব্দুল্লাহিল আমান আজমি উনিও আছেন, কিন্তু ওনাকে এই কেসে না, রাজনৈতিক কারণে ওনাকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ আর্মিটাকে প্রথমে তো ৫৭ জনকে হত্যা করছে, এরপরে হাসিনা দেখছে যে এর মধ্যে এর পরেও আর্মিতে প্রতিবাদী মানুষ কণ্ঠস্বর কে কে আছে, এগুলোকে হাসিনা গলা টিপে হত্যা করছে। ফলে এখন বর্তমানে যে আর্মিটা আছে এটা একটা মেরুদণ্ডহীন আর্মি, এবং এই আর্মির কোনোভাবেই প্রতিরক্ষার বেলায়, ভারতের বেলায় তাদের আসলে কিছু করার ক্ষমতা নাই। হাসিনা এই পর্যায়ে আর্মিটাকে নিয়ে গেছে এবং এই ১৭ বছরে আর্মিরা হাসিনাকে এত বেশি ভয় পাইছে যে তারা হাসিনার যে কি প্ল্যান, কিভাবে হাসিনা ঘটনাটা ঘটাইছে, এইটুকু দেশের বাইরে যায়ও তারা বলার সাহস পায় নাই। তো এই ছিল মানে হাসিনার বিষয়টা আর্মিকে নিয়ে। তো এইখানে অনেক কথা আছে আসলে, এইটা আম, এত কথা বলে বোঝানো মানে শেষ করা যাবে না। তো এইটুকু নিশ্চিত যে আর্মি অফিসারের যে পরিবার ওনারা বলছেন যে আমরা আমাদেরকে যারা অত্যাচার করছে তাদেরকে আমরা হিন্দিতে কথা বলতে শুনছি, এবং তাদেরকে এই কথাটা বলতে শুনছি, গুরুত্বপূর্ণ ওয়ান মোর পয়েন্ট, ওনারা বলছেন যে পাকিস্তানি বাচ্চা একটাকেও রাখা যাবে না। তো পাকিস্তানি বাচ্চা রাখা যাবে না এটা তো বাংলাদেশি সৈনিকরা বলবে না, এটা ইন্ডিয়া বলছে। এটা এখান থেকেও একটা কিছু বোঝা যায়। তো অনেক তথ্য প্রমাণ অনেক কিছু আছে, সেগুলো নিয়ে অনেক বেশি কথা বলা যাবে, কিন্তু আজকের মতো আমার কাছ থেকে এইটুকুই ছিল যে এইখানে এই তদন্ত কমিশনে একটা রিপোর্ট বের হয়ে আসছে, ইলিয়াস ভাই ওই ব্যাপারে প্রতিবেদন করছেন যে এই হত্যাকাণ্ড মূলত ভারতের পরিকল্পনায় করা হয়েছে এবং এটাকে ইটস অর্গানাইজড বাই ইন্ডিয়াই কিলিং মিশনটা চালাইছে। এটা মিশনটা চালায়া এটা বিডিআর অসহায় মানুষের উপরে, নিরীহ বিডিআরদের উপর এটার হত্যা মামলা চাপাই দেওয়া হয়েছে, তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, যারা সঠিক সত্য বলছে প্রত্যক্ষদর্শী তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের পরবর্তীতে আর্মির এমন কিছু অফিসারকে এটা তদন্ত করতে দেওয়া হয়েছে যারা মূলত হাসিনার কথা মতোই তারা তদন্ত রিপোর্ট দিছে। তো এইটা নিয়ে বিষয়টা এতটুকু ক্লিয়ার যে হত্যাকাণ্ড মূলত ভারতের পরিকল্পনায় হাসিনার মাধ্যমে এবং আর্মির কিছু অসৎ অফিসারের সহযোগিতা, অর্থাৎ তারা হত্যাকাণ্ড ঘটায় নাই কিন্তু তারা নিজেদের আপন ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করছে, তারা নীরব দর্শকের ভূমিকায় মানে গেটের বাইরে রয়েছে। কিন্তু আর্মির আইন বলে, র্যাবের আইনে বলে, পুলিশের আইনে বলে, কোনো জায়গায় যদি মানুষ হত্যা হয় সেইখানে তোমরা হাসিনার আদেশ বা রাষ্ট্রপ্রধানের আদেশ বা তোমার আপার কমান্ড যে সেনাপ্রধান বা এর নিচে যে মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল যারা থাকে তাদের আদেশ ছাড়াই তোমরা অ্যাটাক করতে পারো। তো এটা কিন্তু আর্মি করে নাই। এটা যদি আর্মি করতো, আজকে যারা আর্মির বড় বড় অফিসাররাও এই অনেক দুঃখ চুক্ষ করেন, ওনারা যদি ওই সময় এই অ্যাটাকটা করতেন, এবং জেনারেল এরশাদ ওইটা বলছে যে আর্মির জন্য এটা আধা ঘন্টার কাজ, তো ওইটা না করার কারণে আসলে এই হত্যাকাণ্ডটা সঠিকভাবে সংগঠিত হয়েছে। এবং এই হত্যাকাণ্ডটা যখন হাসিনা ঘটায় ফেলাইছে, তারপর থেকে আসলে হাসিনার আর্মির উপর যখন নিয়ন্ত্রণ আইসা পড়ছে, তখন বেসিক্যালি অন্য বাহিনী যেগুলি আছে, ডিজিএফআই আছে, আপনার র্যাব আছে, এগুলি মূলত আর্মির অফিসাররাই চালায়। তো এবং বিডিআরটাকেও মোরাল ডাউন করে দেওয়া হয়েছে, যার কারণে বর্ডারটা হাসিনার জন্য ওপেন হয়ে গেছে, ইন্ডিয়ার জন্য। তো মূলত এই ঘটনা যদি আর্মি অফিসাররা যদি ওই দিন হত্যা না হইতো, অন্য আর্মি অফিসাররা যদি তাদেরকে বাঁচাইতে পারতো, তাহলে আসলে হাসিনার ক্ষমতা এত দীর্ঘায়িত হইতো না, হাসিনার পতন ওই ১ মাসের মধ্যেই হয়ে যেত, যেটার কারণে বাংলাদেশও আসলে এত পেছনের দিকে যাইতো না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যেও আমার কাছে মনে হলো এই মুহূর্তে ভিডিওটা করা দরকার। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা শুনলেন ধৈর্য ধরে, আমার রাজনীতির খেলা চ্যানেল এবং একই সাথে আম, শিক্ষা সমাধান চ্যানেল, দুইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।